25 জুন 2025 দক্ষিণ কলকাতার ল কলেজ। এখানে 24 বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে এমন এক ঘটনা ঘটেছে যা গোটা শহরকে নাড়িয়ে দিয়েছে। এটা এমন ঘটনা যা শুধু সেই মেয়েটির জীবন নয়, পুরো দেশ জুড়ে আবার একটা ক্ষোভ আর ভয় ছড়িয়ে পড়েছে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, এমন একটা ঘটনা এই শহরেই আগে ঘটেছিল। আজ আমি যে কেসটি নিয়ে কথা বলবো তা শুনে হয়তো আপনিও বুঝে যাবেন এর পরবর্তী ধাপে কি হতে চলেছে। এবং সত্যি বলতে এই কেসটি আমাদের দেশের একটা ভীষণ গুরুত্বপূর্ণ আর লজ্জাজনক বাস্তবকে সামনে এনে দাঁড় করায়। কারণ এই কেসটি অনেকটাই আরেকটি পুরনো কেসের মতো, যেটা ঘটেছিল বিগত বছর, আরজি কর মেডিকেল কলেজ কাণ্ড। আজ যদি তিলোত্তমা বিচার পেত তাহলে হয়তো আমাদেরকে এই কেসের সম্মুখীন হতে হতো না। 25 তারিখ সন্ধ্যায় ঠিক কি ঘটেছিল কসবা ল কলেজে? Less than a year, ladies and gentlemen, and another case of coercion, power play. And you think about it, this is the same thing all over again. সেদিন দুপুর 3:30টার দিকে 24 বছর বয়সী এক প্রথম বর্ষের ল ছাত্রী দক্ষিণ কলকাতার ল কলেজে এসেছিল। মেয়েটির নাম প্রকাশ করা হয়নি, কারণ ভারতীয় আইনে ভিকটিমের পরিচয় গোপন রাখা হয়। সে এসেছিল নিজের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে। এটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে খুব কমন ব্যাপার। কিন্তু ওই দিন কয়েকজন তাকে সেখানে থাকতে বলে। মেয়েটি মনে করেছিল হয়তো কিছু আলোচনা করতে চাইছে, কিন্তু সে জানতো না ওই দিনটাই তার জীবনের সবথেকে ভয়ঙ্কর দিন হয়ে উঠবে। সন্ধ্যে 7:30টার সময় 3 জন ছাত্র মিলে তাকে কলেজের গ্রাউন্ড ফ্লোরের গার্ডরুমে নিয়ে যায়। সেই রুমটা স্টুডেন্ট ইউনিয়ন অফিসের পাশে ছিল। সাধারণত ওই জায়গাটাকে সেফ জোন হিসেবেই ধরা হতো, কিন্তু সেই সন্ধ্যায় এই সেফ প্লেসটি ভয়ঙ্কর কারাগারে পরিণত হয়েছিল। ওই 3 জন ছাত্রের মধ্যে একজন ছিল প্রাক্তন ছাত্র। কলেজে আগে নারী অধিকারের জন্য সে লড়াই করত, তাই সাধারণত এই রুমের অ্যাক্সেস তার কাছে ছিল। এই প্রাক্তন ছাত্রই হলো এই কেসের মূল অভিযুক্ত। সে মেয়েটিকে রুমে নিয়ে গিয়ে তার সাথে প্রথমে কথা বলতে চেয়েছিল এবং তারপর তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু মেয়েটি তা প্রত্যাখ্যান করেছিল। প্রত্যাখ্যানের পরই তার রাগ চরম পর্যায়ে পৌঁছায়। মেয়েটির বয়ান অনুযায়ী সেই প্রাক্তন ছাত্র আর তার সঙ্গীরা জোর করে তাকে গার্ডরুমে নিয়ে যায়। মেয়েটি জানায়, আমি ওর পা ধরে কেঁদেছি, বলেছি আমাকে ছেড়ে দিতে, আমার বয়ফ্রেন্ড আছে, আমি আমার বয়ফ্রেন্ডকে ভালোবাসি। কিন্তু সে থামেনি। সে মেয়েটার জামা কাপড় খুলে তাকে শোন করে, শুধুমাত্র এই কারণে যে তাকে সে প্রত্যাখ্যান করেছে। রুমের বাইরে দাঁড়িয়ে ছিল আরো 2 ছাত্র, তারা পাহারা দিচ্ছিল যেন কেউ ভিতরে না ঢুকে পড়ে। এই পুরো ঘটনাটা তাদের ফোনের 90 সেকেন্ডের একটি ভিডিও হিসেবে রেকর্ড করা হয়, যেটা পরে পুলিশ সিজ করে দেয়। মেয়েটি থেমে যায়নি, সে লড়াই করার চেষ্টা করেছিল, কিন্তু 3 জন পুলিশের সামনে তার শক্তি ফুরিয়ে গেছিল। মেয়েটি জানায় তাকে হকি স্টিক দিয়ে মারা হয়েছিল। তার গলায় ও বুকের ওপর আঁচড়ের দাগ আর কামড়ের দাগ ছিল। একটা সময় তার প্যানিক অ্যাটাক হয়, সে ইনহেলার চায়। তারা ইনহেলার দিলেও কোনো মেডিকেল হেল্প করেনি। গার্ডরুমের বাইরে তখন ছিলেন 55 বছর বয়সের একটি সিকিউরিটি গার্ড, কিন্তু তিনি কিছুই করেননি, কাউকে খবরও দেননি, পুলিশকেও জানাননি। রাত 10:30 পর্যন্ত এই নির্যাতন চলতে থাকে, প্রায় 3 ঘন্টা। তারপর তারা মেয়েটিকে ওই রুমে ফেলে রেখেই চলে যায়, যেন সে কোনো একটা জিনিস মাত্র। চলে যাওয়ার আগে তারা মেয়েটিকে হুমকি দেয়, কিছু বললে ভিডিও ভাইরাল করে দেবে, তার বয়ফ্রেন্ডকে মার্ডার করে দেবে আর পরিবারকে জেল খাটাবে। এবার প্রশ্ন হচ্ছে, এই অভিযুক্ত কারা ছিল? প্রথম অভিযুক্তর নাম হচ্ছে মনোজিৎ মিশ্র। তিনি ছিলেন প্রাক্তন ছাত্র, ট্রেনিং নিয়ে আইনজীবী, আগে থেকেই কলেজে প্রভাব খাটাতো, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা। সে অফিসিয়ালি পাস আউট হয়ে গেলেও সেই কলেজে সে রোজই আসতো আড্ডা মারতে। দ্বিতীয় অভিযুক্তের নাম হচ্ছে জেব আহমেদ, 19 বছরের প্রথম বর্ষের ছাত্র, মনোজিতের ছায়া সঙ্গী। তৃতীয় অভিযুক্তের নাম হচ্ছে প্রমিত মুখার্জি, 20 বছরের দ্বিতীয় বর্ষের ছাত্র, যে ঘটনাটি রেকর্ড করেছিল তার মোবাইলে। আর চতুর্থ অভিযুক্তর নাম হচ্ছে পিনাকি ব্যানার্জি। তিনি ছিলেন সিকিউরিটি গার্ড, অর্থাৎ নিরাপত্তা রক্ষী। তিনি নিরাপত্তার দায়িত্বে থাকলেও নীরব দর্শক। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। 26 জুন মেয়েটি কসবা থানায় অভিযোগ জানায়। পুলিশ মনোজিৎ ও জ্যাবকে সেই সন্ধ্যাতেই গ্রেপ্তার করে। প্রমিতকে গ্রেপ্তার করে পরের দিন সকালে। তাদের ফোন থেকে সেই 90 সেকেন্ডের ভিডিও ক্লিপ উদ্ধার হয়। 28 জুন পিনাকি ব্যানার্জিকেও গ্রেপ্তার করা হয়। একটি বিশেষ তদন্ত দল এসআইটি গঠন করা হয়। ক্রাইম সিন সিল করে ফরেন্সিক প্রমাণ সংগ্রহ করা হয়। হকি স্টিক, চুলের গুচ্ছ, স্ক্র্যাচ, কামড়ের দাগ সবকিছুই মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয়েছে। এরপরে শুরু হয়ে যায় পলিটিক্যাল অ্যাঙ্গেল।
এই কেস হওয়া উচিত ছিল শুধু ন্যায়ের জন্য, কিন্তু রাজনীতি ঢুকে পড়ে। বিজেপি দাবি করে তৃণমূল মনোজিৎকে বাঁচাচ্ছে, পুরনো ছবির কথা তোলে। তৃণমূল বলে মনোজিৎ এখন আর তাদের সঙ্গে নেই এবং কেস যেন রাজনীতির বাইরে রাখা হয়। বিজেপির লোকেরা এসে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা পিসফুলি প্রটেস্ট করছিলাম। আমরা বিজেপিকে প্রশ্ন তুলেছি যে যদি আমরা ধর্ষণের কথা বলি তাহলে কি আমরা আসিফার কথা ভুলে যাব, আমরা কি বিলকিস বানুর কথা ভুলে যাব? সেই জন্য বিজেপির লোকেরা এসে ধস্তাধস্তি করে এবং আমার জামা ছিঁড়ে দেয়। এরা ধর্ষণের কথা বলবে, যারা একটা মেয়ের জামা ছিঁড়ে দিচ্ছে। বিক্ষোভ শুরু হয়, কলেজের ক্লাস বন্ধ করা হয়, ক্যাম্পাস সিল করা হয়। ছাত্র, জুনিয়র আইনজীবী নানা দল রাস্তায় প্রতিবাদে নেমেছে। ন্যাশনাল কমিশন ফর ওমেন্স দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। কিন্তু কিছু প্রশ্ন বারবার উঠে আসছে, যে প্রশ্নগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি। মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আগেই 7টি এফআইআর হয়েছিল, তাহলে কেন সে বারবার ছাড় পেত? কে বা কারা তাকে বাঁচিয়ে আসছিল এতদিন ধরে? এই কেসে মেয়েটি সাহস করে এফআইআর করেছে বলে আমরা জানি, কিন্তু যারা ভয় পেয়ে চুপ করে থেকেছে তাদের সংখ্যা কত? আরো কত মেয়েকে ধর্ষণ, ব্ল্যাকমেল, শারীরিক হেনস্থা করা হয়েছিল যারা এখনো বলে উঠতে পারেনি? আমি যতবারই এই কেসের উপর কাজ করছি ততবারই বুঝছি, মেন্টালিটি না পাল্টালে মেয়েরা আর কোথাও সুরক্ষিত নয়, না রাস্তায়, না কলেজে, না অফিসে, এমনকি নিজের বাড়িতেও সুরক্ষিত নয়। আজ যদি তিলোত্তমার সময় মতো বিচার হতো তাহলে হয়তো কসবা নামটা আজ বাংলার একটা রক্তাক্ত ইতিহাস হতো না। এই মেয়েটি তার সাহসিকতার জন্য আজ সামনে এসছে। বিচার এখনো হয়নি, অভিযুক্তরা হেফাজতে, কিন্তু কোর্টে লড়াই শুরু হয়নি। আর এই লড়াই শুধু আইনের নয়, এটা একটা সমাজের বিবেকের লড়াই। আপনি কি করবেন? শুধু দেখে যাবেন, নাকি গলা মিলিয়ে বলবেন এই ঘটনায় জড়িত প্রত্যেকটা মানুষের শাস্তি চাই, এখনই চাই, প্রকাশ্যে চাই? যদি আপনি মনে করেন এই মেয়েটি একা নয়, তাহলে এই ভিডিওটা ছড়িয়ে দিন, যেন কেউ আর চুপ না থাকে। ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট বক্সে আপনার মতামত জানান, সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সঙ্গে, কারণ সত্যকে চাপা দিয়ে রাখলে কাল যে কেউ শিকার হতে পারে, আমি, আপনি বা আমাদের প্রিয়জন। আমি ঈশানী, আমি ফিরবো আপনাদের না বলা কথা নিয়ে, আপনাদের প্রশ্ন আর ন্যায়ের জন্য। সতর্ক থাকুন, সজাগ থাকুন।